কি সবাই প্রস্তুত তো? জানালা দরজা বন্ধ করে দিন, না হলে ঘরে ভূত ঢুকে পড়বে। চলুন শুরু করা যাক আজকের রাতের ভয়ঙ্কর গল্প। সৌরভের গলার স্বরটা হঠাৎ পাল্টে গেল। সবাই চুপ করে ওর দিকে তাকাল। বৃষ্টির শব্দ ছাড়ার কোনো শব্দের আওয়াজ নেই। সৌরভ, শোন তাহলে। তবে শোনার পর যদি রাতের ঘুম উড়ে যায়, আমায় দোষ দিস না। আমাদের গ্রামের নাম রতনপুর। বেশ শান্ত গ্রাম, কিন্তু গ্রামের ঠিক বাইরে নদীর ধারে যে প্রাচীন শ্মশানটা আছে, ওটাকে নিয়ে অনেক কানাঘুষো শোনা যেত। আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে এক লোক থাকত, নাম গোবিন্দ দাস। আমরা গোবিন্দদা বলেই ডাকতাম। লোকটা এমনিতে ভালো ছিল, কিন্তু বড্ড বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিল। অল্প সময়ে বড়লোক হওয়ার একটা তীব্র লোভ ছিল তার মধ্যে। চাষবাস করে সংসার চলতো না, তাই সারাদিন এটা সেটা করে বেড়াত। একবার গ্রামের মেলায় এক তান্ত্রিকের আগমন হলো। তার তাঁবুর বাইরে লোকের ভিড় দেখে গোবিন্দদারও লোভ হলো। সেও গেল নিজের ভাগ্য ফেরাতে। তান্ত্রিক নাকি অনেক গুপ্ত সাধনার কথা জানত। গোবিন্দদা সেই তান্ত্রিকের পায়ে গিয়ে পড়ল, বলল এমন কোনো উপায় বাতলে দিতে যাতে সে রাতারাতি বড়লোক হয়ে যায়। তান্ত্রিক প্রথমে রাজি হয়নি, অনেকবার ফিরিয়ে দিয়েছিল, কিন্তু গোবিন্দদার জেদের কাছে হার মেনে শেষে একটা ভয়ঙ্কর পথের কথা বলল। সেই পথটাই ছিল কর্ণপিশাচিনী সাধনার পথ। তান্ত্রিক বলল, এই সাধনা বড় সর্বনেশে। পিশাচিনী সিদ্ধ হলে সে তোর কানে কানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বলে দেবে। কার বাড়িতে কোথায় গুপ্তধন আছে, কে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সব জানতে পারবি। কিন্তু একবার তাকে ডাকলে সে আর ফিরে যাবে না। তোর জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত সে চুষে খাবে। গোবিন্দদা তখন লোভে অন্ধ। সে বলল, আমি সব শর্তে রাজি। নির্দিষ্ট এক অমাবস্যার রাতে গোবিন্দদা সেই তান্ত্রিকের নির্দেশ মতো শ্মশানে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, দূরে শুধু দু একটা চিতার আগুন ধিকধিক করে জ্বলছে। শেয়ালের ডাক আর ঝিঁঝি পোকার শব্দে পরিবেশটা এমনিতেই গা ছমছম। গোবিন্দদা একটা অর্ধদগ্ধ চিতার পাশে আসন পেতে বসল। সঙ্গে নিয়ে গেছিল কিছু পূজার সামগ্রী আর একটা মাটির হাঁড়িতে কাঁচা মাংস আর রক্ত। আর ছিল তার সাথে তার উচ্ছিষ্ট, মানে মলমূত্র। মন্ত্র জপ শুরু হলো। মাঝরাত পর্যন্ত এক মনে মন্ত্র জপ করার পর হঠাৎ পরিবেশটা শান্ত হয়ে গেল। শিয়ালের ডাক, ঝিঝির শব্দ সব থেমে গেল। মনে হচ্ছিল যেন গোটা পৃথিবী শ্বাস বন্ধ করে আছে। গোবিন্দদার সিদ্ধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। হঠাৎ সে তার ডান কানে একটা ফিসফিসানি শুনতে পেল। একটা মিষ্টি অথচ কেমন যেন খসখসে মেয়েলি গলা। কি চাস তুই? গোবিন্দদা ভয়ে ভয়ে ঢোক গিলে বলল, আ আমি আমি সিদ্ধি চাই, আমি সব জানতে চাই। সেই কণ্ঠস্বরটা হেসে উঠল। সেই হাসিটা এতটাই শীতল আর তীক্ষ্ণ ছিল যে গোবিন্দদার মনে হলো তার কানের পর্দা ফেটে যাবে। বেশ, আজ থেকে আমি তোর, কিন্তু মনে রাখিস তুইও আমার। পরদিন সকালে গোবিন্দদা যখন গ্রামে ফিরল, তার চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল আর কোটরে ঢোকা, কিন্তু মুখে একটা বিজয়ের হাসি। প্রথম প্রথম সব ভালোই চলছিল। কর্ণপিশাচিনী তাকে গ্রামে কার বাড়িতে পুরনো দিনের মোহরের কলসি পোতা আছে তা বলে দিল।
গোবিন্দদা রাতারাতি সেই কলসি তুলে বড় লোক হয়ে গেল, পাকা বাড়ি বানালো, অনেক জমি কিনলো। গ্রামের সবাই তাকে সমীহ করে চলতো। কেউ কিছু হারালে ওর কাছে আসতো, আর ও কানের কাছে হাত দিয়ে কিছুক্ষণ বিড়বিড় করে সঠিক জায়গাটা বলে। কিন্তু দিন যত যেতে লাগলো, গোবিন্দদার অবস্থা খারাপ হতে শুরু করলো। আমরা ছোটরা দেখতাম ও একা বসে বসে কথা বলতো, মাঝে মাঝে হঠাৎ রেগে গিয়ে দেওয়ালে মাথা ঠুকতো। ওর বাড়ির পাশ দিয়ে গেলে শোনা যেত ও যেন কারোর সঙ্গে ঝগড়া করছে, চিৎকার করছে, তুই মুক্তি দে, আমি আর কিছু জানতে চাই না। ওর স্ত্রী আরতি বৌদি ভয়ে আধমরা হয়ে থাকতো, বলতো রাতে নাকি এক ভয়ঙ্কর দুর্গন্ধ ছাড়ে ওই ঘরটা থেকে। গোবিন্দ নাকি সারা রাত জেগে বসে থাকে আর কানের কাছে এমনভাবে মাথা নড়ে যেন কেউ অনবরত কথা বলে চলছে। আরতি বৌদি একদিন কাঁদতে কাঁদতে আমার মাকে এসে বলল, দিদি, তোমাদের দাদা আর স্বাভাবিক নেই, রাতে এমন সব খারাপ খাবার খেতে চাইছে যা কোনো মানুষে খেতে পারে না। কাঁচা মাংস, কাঁচা মাছ, মাঝে মাঝে দেখি রান্নাঘরের ইঁটো আবর্জনা খাচ্ছে, বাধা দিলে এমনভাবে তাকায় যেন ও অন্য কেউ। এরপর পরের ঘটনাটা আমার নিজের চোখে দেখা। আমাদের একটা পোষা কুকুর ছিল, কালো, খুব তেজি কুকুর, অচেনা লোক দেখলেই ঝাঁপিয়ে পড়ত। একদিন দুপুরে আমি গোবিন্দদার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি ওদের উঠোনের কোণে গোবিন্দদা বসে আছে। তার সামনে একটা বাটিতে কি যেন একটা রাখা আছে, আর সে ফিস ফিস করে কথা বলছে, কিন্তু সামনে তো কেউ নেই। হঠাৎ আমার কুকুরটা গোবিন্দদার দিকে তাকিয়ে প্রচন্ড জোরে ঘেউ ঘেউ করে উঠল। ওরকম ভয়ঙ্কর ডাক আমি কালুর গলায় আগে শুনিনি, যেন ও কোনো অদৃশ্য কিছুকে দেখে খুব ভয় পেয়েছে। গোবিন্দদা ঘুরে তাকালো, ওর চোখ দুটো দপ করে জ্বলে উঠল। একটা বীভৎস হাসি হেসে ও আমার দিকে তাকিয়ে বলল, কিরে সৌরভ, তোর বাবা তো তোকে না বলেই জমিটা তোর কাকার নামে লিখে দেওয়ার কথা ভাবছে, জানিস সেটা? আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কথাটা সত্যি ছিল, যেটা আমি অনেক পরে জানতে পারি, কিন্তু সেই মুহূর্তে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম গোবিন্দদার ডান কানের পাশের হাওয়াটা যেন একটু কাঁপছে, যেন ওখানে গরম ভাব বেরোচ্ছে। আর কালু সেই শূন্য জায়গাটার দিকে তাকিয়েই গজরাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল এর কয়েক মাস পরেই। এক রাতে আমি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মাঝরাতে প্রচণ্ড চিৎকার আর কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। আওয়াজটা গোবিন্দদার বাড়ি থেকে আসছিল। বাবা আর গ্রামের কয়েকজন লাঠি সুতো নিয়ে ছুটে গেল। আমিও দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। গিয়ে যা দেখলাম, সেই দৃশ্য আমি জীবনে কোনোদিনও ভুলব না। গোবিন্দদার ঘরের দরজা খোলা, আরতি বৌদি উঠোনে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ঘরের ভেতরে গোবিন্দদা মেঝেতে বসে নিজের দুটো কান ধরে পাগলের মতো চিৎকার করছে, চুপ কর, চুপ কর বলছি, আর বলিস না। ওর মুখ থেকে গাজলা বেরোচ্ছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। ওর নিজের আঙুলের নখ দিয়ে কানের ভেতরটা আঁচড়ে রক্তাক্ত করে ফেলছে, যেন কানের ভেতর থেকে কিছু একটা বের করে আনতে চাইছে। হঠাৎ অস্থির হয়ে গেল, ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকালো। তারপর একটা বিকৃত স্বরে, যেটা ওর গলা বলে মনেই হচ্ছিল না, সেই মেয়েলি খসখসে গলায় বলে উঠল,
তোরা সবাই মরবি, তোদের সবার গোপন কথা আমি জানি। এই যে নিতাই কাকা, তুমি যে তোমার ভাইয়ের টাকা মেরে দিয়েছ, আর ওই যে সদানন্দ, তুই যে তোর বন্ধুর বউয়ের দিকে খারাপ নজর দিস। এক এক করে গ্রামের সবার এমন সব গোপন কথাও বলতে শুরু করলো, যা শুনে সবাই একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। পরিবেশটা মুহূর্তে বিষাক্ত হয়ে উঠল। হঠাৎ গোবিন্দদা নিজের কান দুটো আরো জোরে চেপে ধরে একটা জান্তব চিৎকার করে উঠল। আমি আর শুনতে পারছি না। এই বলে ও দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ওর দৌড়ানোর ভঙ্গিটা মানুষের মতো ছিল না। অদ্ভুতভাবে লাফিয়ে লাফিয়ে ও শ্মশানের দিকে ছুটতে লাগলো। আমরা সবাই ভয়ে জমে গেছি, কেউ ওর পিছু নেওয়ার সাহস পেলাম না। পরদিন সকালে শ্মশানের পাশের নদীতে গোবিন্দদার দেহটা ভেসে উঠল। ওর শরীরটা ফুলে ঢোল, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপারটা ছিল ওর মুখটা। চোখ দুটো খোলা, তাতে সীমাহীন আতঙ্ক। আর ওর দুটো কানই উধাও, যেন ধারালো কিছু দিয়ে কেউ কষায়ের মতো কান দুটো কেটে নিয়েছে। কানের জায়গায় দুটো গভীর গর্ত, আর সেখান থেকে তখনও রক্ত গড়াচ্ছে। এই বলে সৌরভ থামল। হ্যারিকেনের শিখাটা কাঁপছে। ওর বন্ধুদের মুখে ভয় আর অবিশ্বাসের ছাপ। রাহুল যে প্রথমে অবিশ্বাস করছিল, সেও চুপ করে গেছে। বাইরে বৃষ্টির শব্দটা যেন আরো ভয়ঙ্কর লাগছে। অমিত ঢোক গিলে, তারপর ওই বাড়িটার কি হলো? সৌরভ, আরতি বৌদি বাপের বাড়ি চলে গেছিল, আর ফেরেনি। বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে আজও। দিনের বেলাতেও কেউ ওই বাড়ির ত্রিসীমানাতে যায় না। গ্রামের লোক বলে অমাবস্যার রাতে নাকি ওই বাড়ির ভেতর থেকে এখনো একটা মেয়ের কান্নার আওয়াজ আর ফিসফিসানি শোনা যায়। সেই পিশাচিনী এখনো তার নতুন শিকারের জন্য অপেক্ষা করছে। সৌরভ একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানিস? এই ঘটনার পর থেকে মাঝে মাঝে যখন গভীর রাতে চারিদিকে একদম চুপচাপ থাকে, আমারও মনে হয় আমার ডান কানের পাশে কে যেন ফিসফিস করে কিছু একটা বলার চেষ্টা করছে।